জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভ। জুমার নামাজ শেষে ফেয়ার রোডে বড় জমায়েতের ঘোষণা। ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে পাকিস্তানের হামলা, দিল্লির দাবি অস্বীকার পাক তথ্যমন্ত্রীর। নিয়ন্ত্রণ রেখায় আজও দুপক্ষের গোলাগুলি। রাতভর বাড়ি ঘিরে রাখার পর সকালে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভি আটক। পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনা গ্রেফতার। দুপুরে আদালতে নিয়ে 5 দিনের রিমান্ড চাইবে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় এই কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেন। আরও অংশ নেন জুলাই আন্দোলনের আহতরা। রাতভর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলে নানা স্লোগান। সকালে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এই কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন। ঘোষণা দেন নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারাও রাজপথে থাকবেন। সবাই যদি চলেও যায়, আমাদের মতো যারা আহত যোদ্ধারা আছে তারা যাবে না, এখানে আবার শহীদ হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা এই রাজপথ ছাড়বো না। 2000 জনগণকে, এই দেশের ছাত্র জনতাকে শহীদ হতে হয়েছে শুধুমাত্র এই একটা স্বৈরাচারী শাসককে হটানোর জন্য। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ একটা রক্তকেকো মাফিয়া দল, বাংলাদেশের ইতিহাসটাকে বিকৃত করেছে। এই 24-এর বাংলায় যেন আওয়ামী লীগ দ্বিতীয়বার রাজনীতি করার কোনো রকম সুযোগ না থাকে, সেই প্রত্যাশা নিয়ে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে টালবাহানা করলে ছাত্র জনতা তা মেনে নেবে না। এ সময় জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ঘোষণা দেন তিনি। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। এদিকে মিন্টু রোডে ফোয়ারার পাশে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। এখানেই বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে বলে জানানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সেখানকার সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। রাব্বি, যে বড় জমায়েতের কথা বলা হয়েছে, সেই জমায়েতের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার তো মানুষ জড়ো হয়েছেন, তারা কি বলছেন?
ইসরাত, প্রথমেই বলে রাখি যে দাবি কিন্তু একটাই, এবং সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তা খুব দ্রুতই। এই নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু চলছে এই আন্দোলন, এই কর্মসূচি, এবং বেলা যত বাড়ছে, সময় যত গড়াচ্ছে, ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা, বিক্ষোভকারীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং সেই সাথে কিছুক্ষণ আগে এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক, অন্যতম নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে তারা কিন্তু জুমার নামাজটি পড়বেন এই যে মিন্টু রোডের মুখে যে অস্থায়ী মঞ্চ, যেই মঞ্চে গণজমায়েত হবে, সেই মঞ্চে জুমার নামাজ তারা আদায় করবেন, এবং সেই মঞ্চেই কিন্তু নামাজ শেষে গণসমাবেশ, গণজমায়েত হবে। এবং এই জমায়েতে কিন্তু ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষ সবাইকে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হওয়ার জন্য, আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং এই আহ্বান কিন্তু সকলের জন্য। সুনির্দিষ্ট করে যদি বলি যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই যে মঞ্চ, যে অস্থায়ী মঞ্চ ঠিক যমুনার বাসভবনের ঠিক পাশে মিন্টু রোডের মুখে, সেই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সকলকে কিন্তু আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা। আমরা এর আগে দেখেছি নাহিদ ইসলাম ছিলেন, এবং এখানে ছিলেন হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্যরা, সকলেই কিন্তু বলেছে যে এই যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের উপদেষ্টারা তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাট্টা হতে পারছে না, তারা টালবাহানা করছে, কুটচাল খেলছে, এবং এই কুটচাল প্রতিহত করা হবে। ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরবে। এই যে আন্দোলন, এই যে কর্মসূচি, এই কর্মসূচি তখনই বন্ধ হবে বা তখনই থামবে যখন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের ঘোষণা করবে এই অন্তর্বর্তী সরকার। ইসরাত, ধন্যবাদ আপনাকে রাব্বি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির এমন দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, আখনুর, সাম্বা, কাঠুয়া সহ আরও কয়েক জায়গা, উদমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েকটি সামরিক স্থাপনা টার্গেট করে ছুড়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। হতাহতের খবর পাওয়া যায়নি এখনো, তবে ভারতে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহর দাবি, এ পর্যন্ত কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে তার দেশ। এক পাকিস্তানি পাইলট আটকের কথা বলা হলেও ভারতীয় গণমাধ্যম বলেছে, তবে এই খবর সত্য নয় বলে দাবি করেছে ইসলামাবাদ। এর আগে ভারতের বিরুদ্ধে 29টি ড্রোন ছোড়ার অভিযোগ করেছে পাকিস্তান। এতে নিহত হয়েছে 2 জন। প্রতিরোধের মাধ্যমে 25টি ড্রোন ভূপাতিতের দাবিও দেশটির। আবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। শুক্রবার সকালে কুপওয়ারা ও উড়িতে পাল্টাপাল্টি গুলি চালিয়েছে দুই দেশের সেনারা। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। দিল্লির দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোয় ভোর পর্যন্ত ব্ল্যাকআউট ছিল। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাবর্ষণ করে পাক বাহিনী। এতে প্রাণ যায় 16 ভারতীয়। পেহেলগামে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক। পাকিস্তানের দেয়া এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে মনে করে আঙ্কারা, এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দেয়া আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করছে তুরস্ক। আমরা উদ্বিগ্ন, কারণ এই সংঘাতে অনেক বেসামরিক প্রাণ হারিয়েছেন। ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতে এবং তাদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে আইভিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী সমর্থকরা। সকালে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে দেখা দেয় উত্তেজনা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা।
রাত ভর চলে এমন অবস্থা। সকাল 5:45টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্টি শুটে দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইবুর রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইভিকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর নদ্দা এলাকার পাশে জগন্নাথপুর এলাকার টিনার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। দুপুরের পর আদালতে তোলা হবে তাকে। জিজ্ঞাসাবাদের জন্য টিনার 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ সহ 6 আসামিকে আটক করা হয়েছে। গত 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে 2 নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজ ক্ষমা প্রার্থনার পরে তাকে মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে। এরপর মৃত্যু হয় পারভেজের। শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ জানায়, নড়িয়ায় কাগজপত্রবিহীন 3টি মোটরসাইকেল আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাইক ছাড়িয়ে নিতে আসে স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতাকর্মী। বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালায় নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি ও থানা কমপ্লেক্সের 2টি কক্ষে। এ সময় আহত হন এক কনস্টেবল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আনা হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় থামছেই না সীমান্ত হত্যা। গেল 1 বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 4 বাংলাদেশি। গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। এসব ঘটনায় ক্ষুব্ধ সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজেপি বলছে, হতাহতের প্রতিটি ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমানের আয়েই চলত 5 সদস্যের পরিবার। একদিকে আপনজন হারানোর বেদনা, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। দিশেহারা দরিদ্র পরিবারটি। স্বজনরা জানান, গত 8 এপ্রিল সেজামুরা সীমান্তে নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে মুরাদকে ধরে নিয়ে যায় বিএসএফ। পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বাংলাদেশ সীমান্তে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুরাদের। কিছু দূর চলে আসার পরে আবার ওনার ডাইকা নিছে। নেওয়ার পরে ওনার হাত বেঁধে তারপরে ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মারধর করে। কালকে আমার একটা গরু নিয়ে যাব বা আমার একটা ছাগল নিয়ে যাব বা আমার একটা বাচ্চা ওইদিকে খেলতে গেছে, ওরা এইভাবে ধরে নিয়ে মেরে ফেলবে। কসবার মাদলা সীমান্ত এলাকায় গত 5 মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন সাকিব মিয়া নামে এক তরুণ। এর আগে গত 28 ফেব্রুয়ারি কসবার আলামিন ও গেল বছরের 22 এপ্রিল হাসান মিয়া মারা যান বিএসএফ এর গুলিতে। এছাড়া গত 1 বছরে গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। সীমান্তে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার ভাইয়ের বর্ডার সাইডে গেছে, বিএসএফ গুল্লি দিছে, বিএসএফ বাংলাদেশ আইসা গুল্লি করে মাইরা
বিএসএফে চলে গেছে। সরকারের কাছে আবেদন জানাই, আমি বিচার চাই। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে, এটার দ্বারা কোনো সমাধান হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা বলছে বিজিবি। সচেতন করা হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদেরকেও। আমরা এখন বিএসএফ এর সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। সীমান্ত হত্যা, মারামারি এই ব্যাপারে কঠোরভাবে সবসময় কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সাথে প্রায় 72 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। জাহিদ হাসান, যমুনা নিউজ। তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না। অভিযোগ থাকলে জানাতে হবে প্রস্তাবিত গণমাধ্যম কমিশনে। এমন বিধান রেখে হতে যাচ্ছে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলছেন, অধ্যাদেশটি কার্যকর হলে সাংবাদিকতায় পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করা সহজ হবে। এজন্য প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত উপদেষ্টা পরিষদে পাশ করার তাগিদ দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। প্রধান তথ্য কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা চাই শিরোনামে রিপোর্ট প্রকাশের জন্য গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক শামসুজ্জামান শামস। প্রয়োগ করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন। আর সাংবাদিক রোজিনা ইসলাম ছিলেন অফিসিয়াল সিক্রেসি আইনের বড় ভুক্তভোগী। রোজিনা ও শামসের মতো গ্রেফতার, নির্যাতন, হয়রানি ও হেনস্থার শিকার সাংবাদিক অসংখ্য। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী গত 15 বছরে প্রায় 4000 গণমাধ্যম কর্মী হত্যা, নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে খুন হয়েছেন 61 জন। তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে সাংবাদিকদের যেন এমন পরিস্থিতির মুখে আর না পড়তে হয়, এজন্য নতুন আইনের প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন, যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি আর্থিক সুরক্ষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। দায়ীদের জন্য রয়েছে জেল জরিমানার প্রস্তাব। সাংবাদিকতার জন্য আপনাকে কোনোভাবে হয়রানি করতে পারবে না, আপনাকে ভয়ভীতি দেখাতে পারবে না, আপনার বিরুদ্ধে মামলা দেওয়ার মতন পদক্ষেপ নিতে পারবে না। বিশেষ করে সাংবাদিকদের যে আর্থিক সুরক্ষার জায়গাটা বলা হয়েছে, যে সাংবাদিকদেরকে যদি আপনি নিয়োগ দেন, মিডিয়া চালান, তাহলে তাদেরকে বেতনটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আসলে তাদের জন্য যে সেফগার্ড, সেরকম আসলে কোনো বিষয় নাই। অনেক সময় দেখা যায় হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সাংবাদিকরা বছরের পর বছর বেতন পাচ্ছেন না। তারা বলছেন, প্রস্তাবিত অধ্যাদেশে সংবাদকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত ও শাস্তির বিধানও রয়েছে। সাংবাদিকতার জায়গাটাতে কিছুটা শুদ্ধির জায়গা রয়ে গেছে। এই শুদ্ধি ছাড়া যদি এ ধরনের এত বেশি ক্ষমতা প্রাপ্ত হন সাংবাদিকরা, তাহলে এটার অপচর্চার জায়গাটা নিয়ে আশঙ্কা আছে। মানুষকে হয়রানি করা, মানুষকে ব্ল্যাকমেইল করা, আমার পরিচয় ব্যবহার করে আমি আসলে অন্য অর্থনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করি না। এই পার্থক্যটা তো টানতে হবে এবং সেই পার্থক্যটা টানার জন্যই এই বিধান। সাংবাদিকতার অধিকার সুরক্ষার প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার তাগিদ দিয়েছেন তারা। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আগেই অধ্যাদেশটা জারি হবে এবং প্রধান উপদেষ্টাও এমনটাই চেয়েছিলেন বলে আমি শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করতে বলেছে, সেটা যদি না হয়, শুধু সুরক্ষা আইন করা হয়, তাহলে আংশিক কার্যকারিতা পাওয়া যাবে, পুরো ফল পাওয়া যাবে। সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার আলোকে যেটি একটি খসড়াও দেওয়া হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমাদের উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয়, ওনাদের চিন্তাভাবনা যে যত দ্রুত সম্ভব এটি আসলে বাস্তবায়ন করা। পিআইও বলছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষায় এটাই প্রথম আইন বা অধ্যাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারত সরকারের নির্দেশে দেশটির অভ্যন্তরে বন্ধ করে দেওয়া হয়েছে 8000-এর বেশি এক্স অ্যাকাউন্ট। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নির্দেশনা মানলেও এটিকে আখ্যা দিয়েছে বাক স্বাধীনতার লঙ্ঘন হিসেবে। নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের জরিমানা ছাড়াও দেশীয় কর্মীদের কারাদণ্ডের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে এক্স। বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী ব্যবহারকারী। ভারতীয় নাগরিকরা এই প্রোফাইলগুলো আর দেখতে পাবেন না। অবশ্য সেগুলো সচল থাকবে বিশ্বের অন্যান্য দেশে।